যখন প্রতিদিন ভিডিও দিতে না পারি না, নিজেরই খুব খারাপ লাগে জানো তো। ভিডিওর টাইমগুলো যখন পেরিয়ে যায়, দেখি নিজের কাছে কোনো ভিডিও নেই, সারাদিনে ক্যামেরাই অন করতে পারিনি, তখন খুব কষ্ট হয় জানো তো। ভাবি আগের দিনগুলো কি সুন্দরভাবে কেটে যেত, তাই না? তখন ভিডিও করার নানা রকম সমস্যা ছিল, আর এখন ইচ্ছে থেকেও আর উপায় নেই, কারণ শরীরে আর দেয় না। দুটো দিন পুরো অসুস্থ হয়ে পড়েছিলাম, কেন জানো তো? টেনশানে অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার দেখানো ছিল, তোমাদের বললাম না? ওই ডাক্তারের কাছে যাব, রিপোর্ট কি বেরাবে, কি বলবে, এই নিয়ে মানে টেনশান করতে করতেই আমার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে। যত ভাবি টেনশান করবো না, সব কিছু ভগবানের ওপর ছেড়ে দেব, কিন্তু তা আর হয় না। আমি অল্পতেই না খুব টেনশান করি, কিন্তু জানো তো এতটা টেনশানে ভেঙে পড়তাম না। এই ইদানিং কটা দিন ধরে দেখছি, মানে এই হওয়ার আগ দিয়ে শুরু করে, মানে আমি অল্পতেই এত টেনশান করে ফেলছি না, সারাক্ষণ শুধু মাথা ঘোরায়, গা হাত পা কাঁপে, আর উঠে যেন বিছানার থেকে বসতে ইচ্ছে করে না। আজ প্রায় দুটো দিন পর আজকে শরীরটা একটুখানি ভালো লাগছে। আর রিপোর্টের কথা সেটা তোমাদের পরে বলছি। তো দেখা যাক সবাই মিলে কি ডিসিশন নেয়, তারপরে দেখা যাক কি হয়। সকালবেলা দেখো ওয়েদারটা বেশ তো সুন্দর, রোদ তো আছেই, তার সাথে সাথে গরমও আছে। সকালবেলায় উঠেই দেখি মার তো মোটামুটি যা কাজকর্ম করার সেগুলো বাইরের দিকে হয়ে গেছে। আর গতকালকে দিদিকে দিয়ে জামা কাপড় কাচিয়েছিলাম। আমি তো জামা কাপড় ভিজাতেও পারিনি, তোমাদের দাদাভাই সব কিছু কালকে ভিজিয়ে দিয়েছিল, আর দিদি সব জামা কাপড় কেচে দিয়েছিল। তোমাদের দাদাভাই কালকে বাড়ি ছিল, মানে আগের দিন বাড়ি ছিল। আমার রিপোর্ট করানোর ছিল, ডাক্তার দেখানোর ছিল, সেই কারণে ও বাড়ি ছিল। ও আর আমি দুজনেই গেছিলাম। তো সেই কারণে কালকে তোমাদের দাদাভাই সব দিয়েছিল জামা কাপড় মেলে ঠেলে। কালকে আমি আর বিছানার থেকে উঠতেই পারিনি। এখন এমন হচ্ছে জানো তো, মনে হয় উঠে আর দাঁড়াতে ইচ্ছে করে না। এই যে তোমরা সবাই অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি এখনও মনের জোর নিয়ে এত কাজ করে যাচ্ছ। সত্যি কথাই করে যাচ্ছি জানো তো, কিন্তু সাহস পাচ্ছি না। আর এখন যেন যত সময় যাচ্ছে না, মন পুরো ভেঙে যাচ্ছে, আর মানে শরীরও পুরো ভেঙে যাচ্ছে। সাহস করে দাঁড়াতেও পারি না, বসতেও পারি না। ওই যতটুকু না করলে না, সেইটুকুনি করি। এখন সত্যি কথা সবার ওপরেই নির্ভর করা। আর সত্যি কথা বলতে, সময় যত এগিয়ে আসে না, দেখবে ভয় তো লাগেই, নিজের জন্য না হলেও, যে নিজের যা খুশি হোক গিয়ে, কিন্তু যে রয়েছে তার কথা তো এখন ভাবতেই হবে, তাই না? তো দেখো বাজে কিন্তু প্রায় এখন 9:45। তো মেয়ে গেছিলো দোকানে, আর আমি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ঠিকঠাক করে একটু মেলে দিলাম। যেগুলো তোমাদের দাদাভাইয়ের প্যান্ট ট্যানগুলো ভেজা ছিল ওগুলো দিলাম। আর মা কটা জামা কাপড় কেচেছিল সেগুলো একটু মেলে দিয়ে মুখ ঠুক ধুয়ে ঘরে চলে আসলাম। দেখলাম মা ডিম সেদ্ধ করে রেখেছে, ছোলা বাদাম, তারপরে খেজুর, ওগুলো সব মা বার করে রেখেছে। ওটাই এখন বাটি করে গুছিয়ে নিয়েছি খাবো বলে। আর তার সাথে সাথেই ভাবলাম যে একটা কাজ করি, মেয়েও দোকানে গেছে, সকালের টিফিনেরও ব্যবস্থা করব। কাজের দিদি আসবে, কিন্তু আজকে একটু দেরি হবে, বলেই দিয়ে গেছে কালকে। ওনাদের বাড়িতেও দিদি কাছাকাছি করবে, তো তা বলেছিল একটু দেরি হবে। তা ভাবলাম যে দেরি হবে, দিদি কাজ করে যেতে, তাহলে একটা কাজ করি, সকালবেলা চাউমিন নিয়ে আসাই, সবাই আমরা চাউমিন খেয়ে নেব। মা ওইদিকে আলু পেঁয়াজ টেয়াজগুলো কাটছে, আমি ভাবলাম তাহলে চাউমিনটা ভিজিয়ে দিয়ে এদিকে গোছাগুছিও করি, আর ওইদিকে ডিম সেদ্ধ বলো, ছোলা বাদাম যা আছে ওগুলো আমার খাওয়া হয়ে যাবে। কারণ ওই ছোলা বাদাম একসঙ্গে বসে এখন যদি খেতে বসি না, তাহলে অনেকটা টাইম লেগে যায়। তো সকালবেলা করে এখন ঘুমই ভাঙে না, সারা রাত্রি ঘুমাতে পারি না। আর সকালবেলা যেন বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। প্রথমে উঠতাম 7:30, দেখো, তারপরে উঠলাম 8টা, এখন 8:30 বেজে পার হয়ে যায়, 9:45ও বেজে যায়। আজকে যেরকম উঠেছি 9:45টার সময়, তাও মনে হচ্ছে উঠতে ইচ্ছে করছে না, মনে হয় আমি শুয়ে থাকলেই কি আরাম হচ্ছে। আর শুতে কি বলো তো, রাত্রিবেলায় বেশি আমি দেখেছি একটা কষ্ট হয়, রাত্রিবেলায় বাথরুমটা ঘন ঘন পায়। আর তারপরে কি বলো তো, মানে ঘুমই আসে না। আর আমার যত ঘুম আসে সব ওই ভোরবেলার থেকে, 5:30টায় কিন্তু উঠেছিলাম। উঠে বাথরুমে গিয়ে তারপরে আবার কতক্ষণ সিঁড়ির ঘরের সামনে হাঁটলাম, তোমাদের দাদাভাইও বসা ছিল। কোমর যন্ত্রণায় পারছিলাম না, হাঁটাহাঁটি করলাম প্রায় 6টা 5-10 অবধি। তারপরে সোফার ওপরে কতক্ষণ বসে রইলাম, দেখলাম আবার ঝিমঝিম পাচ্ছে, তারপরে গিয়ে শুয়েছি। আমি গিয়ে শুলাম, আর মা উঠে গেল। তো তারপরে তো মা উঠে মার মতো সব কিছু করলো টুকটাক করে, ওদিকের বাইরের দিকে সবই হয়ে গেছে, যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে। এবার আমি এইগুলো গোছাগাছিগুলো করে নিচ্ছি।
দুদিন ধরে শরীরটা ঠিক ভালো ছিল না তো, আর দুদিন ধরে না খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল জানো তো। এখন মোটামুটি দেখেছি যা ইচ্ছে করে সেগুলোকে আমি ঝটপট করে খেয়ে নিই। তো চাউমিন খেতে ইচ্ছে করছিল, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, কিন্তু এই মুহূর্তেও বাইরের খাবার আনবে না বলেই দিয়েছে, ডাক্তারও না করেছে যতটা পারবো ঘরের খাবারই খেতে। কিন্তু চাউমিনটা মানে বানাবে কি, সেটাই হচ্ছে সমস্যা। মা বলেছিল বানিয়ে দিই, আমি বললাম না থাক, বানাতে হবে না। আজকে দেখলাম সকালবেলা একটু শরীরটা ভালো লাগছে, তাই ঠিক করলাম সকালের টিফিনে চাউমিনটাই তাহলে খাবো। মনের মতো করে চাউমিনটা বানাবো বলে মাকে বললাম একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা বেশি করে দাও। তো আমার খুব ভালো লাগে জানো তো গাজর বিনস টিনস দিয়ে চাউমিন করলে, কিন্তু আমার মেয়ের জন্য তো করতে পারি না, ওই আলু দিয়েই করতে হয়। তো আলু দিয়েই করবো একটু ঝাল ঝাল করে। এদিকে চাউমিনটা ভিজিয়ে রেখে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে এইবার দেখো চারিদিকগুলো গোছাচ্ছি। মানে যতই গোছানো থাক রাত্রিবেলার মধ্যে কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে যায় সব কিছু। তো সেগুলোকেই গোছাচ্ছি। আর ওই যে বলি না, ইঁদুর, এত ইঁদুর হয়েছে না, প্রত্যেক দিন এগুলো একটু ঝাড়া পোছা না করলে ওই ইঁদুর ওপর দিকে চলাফেরা করে। তো আর সব জায়গাতে ওই ইঁদুরের পটিগুলো, মানে ছোটো ছোটো সেই ইঁদুরের লাদিগুলো যেগুলো বলে, তো সেগুলোতে ভর্তি হয়ে যায়। প্রত্যেক দিনই একটু করতে হয় ঝাড়া পোছা। তাই তো আমি ভাবি এখন প্রত্যেক দিন করি বলে তাই মানে বোঝা যায় না। এরপরে যখন আমি হয়ে গিয়ে বাপের বাড়ি চলে যাব, 1-1.5 মাস পর আসবো, তখন যে আমার কি পরিস্থিতি হবে আমি সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছি। তো তখন আমি কাজের দিদি বলেছিল যে কাজ করবে, কিন্তু দেখো আমি রাখবো না, কারণ তোমাদের দাদাভাই কখন না কখন থাকবে বাড়িতে, ঠিক নেই, বাড়ি আসার ঠিক নেই, দিদি আর কি এসে কাজ করবে। তো দিদি বলেছিল আমি প্রত্যেক দিন ঘর ঝাঁট দিয়ে মুছে টুছে দিয়ে যাবো। আমি বললাম না, সবই নোংরা থাকবে যখন, ওই আমি আবার যখন আসবো তখনই তুমি আসবে। আর দেখো এদিকের আমি কাজগুলো করতে করতে এই যে 9:30 মতো বেজে গেছে, সব গোছাগাছি হয়ে গেছে। তার মধ্যেই দেখলাম আজকে হঠাৎ দিদি চলে এসছে, মানে আমার দিদি চলে এসছে। তো কি না, দুদিন ধরে আমার শরীর খারাপ বললাম তোমাদের, তো সেই কারণে দিদি কিন্তু 2 দিন ধরেই তাড়াতাড়ি আসছিল। আজকে ওকে বলেছিলাম, কালকে রাতেই বলে দিয়েছিলাম তোর হুড়োপাড়ি করে আসতে হবে না, তুই দেরি করেই আয়। তো দেখলাম দিদি চলে এসছে, মানে আমি কাজগুলো করতে করতেই দিদি চলে এসছে। আর যেই চলে এসছে ব্যাস, আমাকে তো আর কিছুই ধরতে দেবে না। তো দেখো দিদি নিয়ে এসছে চিকেন। তো আসার সময় কালকে নাকি রাত্রিবেলায় ওদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল, এবার রান্না করে সেইটা আর বাসিটা নিয়ে আসবে না বলে, তো সেই কারণে আবার আসার সময় ও চিকেন কিনে নিয়ে আমাদের বাড়িতে এসছে। এসেই আমার ঘরটা শুধু ঝাঁট দেওয়া বাকি ছিল, দেখো কিছুতেই তো আমাকে আর কিছু করতে দিচ্ছে না। তো সেই ঝাঁটা হাত থেকে টেনে নিয়ে নিয়েছে, বললো এবার তুই বস, আমি যখন এসছি তাহলে আমি করে দিচ্ছি। তো ওদিকে চিকেনটা ধুলো, চালটা ধুয়ে ভিজিয়ে রাখলো, আর এদিকে দেখো ঘরটা ঝাঁট দিতে নিয়েছে। আমি বললাম আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না, সেই আর কথা শোনে। তো সেই ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছে। আসলে কি বলো তো, আমিও আবার বেশি বলি না, তাতে আমার না দিদি রাগ করে, ভাবে যে করতে চাইলাম করতে দিল না। তো সেই কারণে বললাম ঠিক আছে যা, ঝাড়বি যখন ঝাড়। তো আমি বললাম তাহলে তুই ঘরটা ঝেড়ে দে, তারপরে আমি তাহলে চাউমিনটা করি। দিদি এখনও আসেনি, তো এই আমার দিদির ঘরটা ঝাঁট দিয়ে দেওয়া হয়ে গেছিলো, তারপরেই দেখেছিলাম ওদের বাড়িতে দিদি এসেছিলো। তো ভাবলাম যে দিদি ওদের বাড়ি করে আমাদের বাড়িতে আস্তে আস্তে হয়ে যাবে আমার চাউমিন বানানো। রান্না কি হবে সেটা তোমাদের পরে বলছি, কারণ দিদি তো এখন থাকবেই, আমার রান্না বান্না করে দিয়ে একেবারেও বাড়ি যাবে। গুলু গেছে স্কুলে, সেই কারণে ওর আরও তাড়া নেই, একেবারে গুলু তো গাড়ি করে যাতায়াত করে, ওকে একেবারে দিয়ে ঠিয়ে তারপরে দিদি এসছে আমাদের বাড়িতে। আর দেখো এদিকে আমি কাজ করব কি, আমি তো ঘেমে নেমে এক হয়ে যাই, ওইটাই আরও ওরা দেখে অস্থির হয়ে যায়। সর পুরো স্নান করে গেছিস। তো দিদি যা রান্নাবান্না করে দিয়ে যায় না, আমাদের আর দরকার পড়ে না জানো তো, মানে দুবেলাই হয়ে যায়, সব কিছু হয়ে যায়, আর আমার কিছুই করতে হয় না। আর এখন মনে হচ্ছে বেশি আরাম করতে করতে না আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে জানো তো। আমি তাই চিন্তা করছি এরকম আরামে যে আমি এখন থাকছি, এর পরে আমার কি শাস্তিটা হবে, মানে তখনের শাস্তিটা তো আরও ভয়ানক, তাই না? তো তখন কি হবে দেখবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ডেলিভারি হওয়ার আগে তো দেখবে সবাই কিন্তু খুব আরামে থাকে, যত্নে থাকে, কিন্তু হওয়ার পর কিন্তু আর সেটা হয় না। হওয়ার পর তখন মানে নিজের শরীরের দিকে আর কোনো ধ্যান থাকে না, তখন মনে হয় পুরোটাই পুরো বাচ্চার ওপরে, সংসারের ওপরে। তো যদিও বা আমার মেয়ে বড়, আমার মেয়ের হয়ে আমার কিছুই করতে হয় না, আর এখনও করতে হবে না।
তো মেয়ের কথা বলতে একটা কথা কমেন্ট আমার মনে পড়ে গেল, জানো তো। গতকালকে দেখলাম, ভিডিও ছাড়িনি কিন্তু কমেন্টগুলো তো আসে। তো আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার মেয়ের বয়সটা সঠিক বলো। তোমার মেয়ের বয়স তো 19-20 বছর, মানে 18-19 বছর হতে যায়, 19-20 বছর নাকি এরকমই বললো। 19-20 বছর বয়স, তুমি বলছো 17 বছর বয়স। একবার হিসাব করো। আমি বলেছি না আমার মেয়ের 2008-এ হয়েছে, আমার 2007-এ বিয়ে হয়েছে। 2007 জানুয়ারির 28 তারিখে আমার বিয়ে হয়েছে। আর 2008-এর 4 জানুয়ারি, মানে 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ আমার মেয়ে হয়েছে। এবারে হিসাব করো 2008 থেকে 2025, তাহলে আমার মেয়ের 17+ হয়। মেয়ে কিন্তু এই সামনের জানুয়ারি মাস আসলে তখন কিন্তু মেয়ে 18 বছরে পড়বে। ঠিক আছে, তো বয়স লুকিয়ে কি হবে বলো তো। আর আমি তো প্রথম থেকেই বলেছি যে আমার প্রবলেমটা তো তোমরা জানোই। আমি তো প্রথম থেকেই বলেছি যে আমার যদি প্ল্যান করেই বেবি নিতাম তাহলে অনেক বছর আগেই করে ফেলতাম। তাহলে আমার কি বুদ্ধি নেই যে আমি এত বড় মেয়ে নিয়ে মানে বাচ্চার প্ল্যান করব? এটা তোমাদের আর বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেছি তো, এখন আর এই উত্তরটা দিই না। কিন্তু কি বলো তো, ওই যে মেয়ের বয়সটা বললো যে আমি মেয়ের বয়স লুকাচ্ছি, কি হবে মেয়ের বয়স লুকিয়ে? আমার মেয়ে সামনের বছর 18-তে পড়বে, ব্যাস এটাই সত্যি। 20 বছর হয়নি, 19-20 বছর এখনও দেরি আছে মেয়ের। এই তো সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছে মেয়ের। হ্যাঁ, আমার মেয়ে এই বছর কিন্তু জানো তো, আমার মেয়ের হিসাব করলে এই বছর আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা না। কারণ আমার মেয়ে এখন 11-এ পড়ার কথা, তো আমার মেয়েকে আমি 1 বছর আগেই তুলে দিয়েছি। ওর বয়স কম ছিল, যেই বয়সের মধ্যে স্কুলে ভর্তি নেওয়ার কথা ছিল, তো সেই বয়সের আগেই কিন্তু আমি কোর্ট থেকে এপিটোপিট করে নিয়েছিলাম কাগজ, মেয়েকে তুলে দিয়েছিলাম। না হলে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে একই কিন্তু ওরা, মানে বছরে। আমার জায়ের মেয়ে 11-এ পড়ে, ওর সামনের বছর উচ্চ মাধ্যমিক। আমার মেয়েরও কিন্তু হিসাব মতো তাই হয়। শুধু আমার মেয়েকে যেহেতু আমি আগে ভর্তি করে দিয়েছি, 1 বছর আগিয়ে দিয়েছি, ওর জন্ম সার্টিফিকেট বলো সব কিছুতেই, মানে আসল জন্ম সার্টিফিকেট তো আমার কাছে আছে, যেটা আমি কোর্ট থেকে এপিটোপিট করেছি, ওটার মধ্যে কিন্তু ওর 2007-এ আমি জন্ম করে দিয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো, এত কিছু বলার আমার যদিও বা জানি প্রয়োজন নেই, কিন্তু ওই যে কিছু লোক ভাবে না, আসলে সত্যি কথা ছোট্টবেলার থেকে আমার মেয়েকে দেখে খুব বড় বড়ই মনে হয়। মানে যখন ও 5 বছরের পর থেকেই আমার মেয়ে বেশ একটু হাতে পায়ে লম্বা হয়ে গেছে, চেহারা ঠেহারার দিকে না একটু বড় বড় হয়ে গেছে, ওকে একটু বড় বড়ই মনে হয়। তবে জানো তো, আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে যদি একসঙ্গে বাড়ির থেকে বেরায়, মানে রাস্তাঘাটের লোকে কিন্তু কেউ বলে না যে আমার মেয়ে বড়। আমার জায়ের মেয়েকে কিন্তু বেশি বড় মনে হয়। ওরা হচ্ছে মাসের ছোট বড়, বুঝেছো? বছর একই কিন্তু মাসের ছোট বড়। যাই হোক, এখন আর ওইসব কথা বলে লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আর ওইসব নিয়ে মানে আলোচনা করে লাভ নেই। চলো, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকের অনেকগুলো কাজ হয়ে গেছে। দিদিও কাজ করে চলে গেছে, আমার দিদিও ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, মা কেটে কুটে দিচ্ছে। আর আমি এদিকে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুতে নিয়েছি। এই ধুতে নিয়েছি বলে দেখতে পারলে ভিডিওর মধ্যে কতবার দিদি এসে আমাকে বারবার বলছে তুই ওঠ তুই ওঠ, আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তো আমি বললাম না, তুই ওই দিকটা করছিস যখন কর, আমি তো স্নান করবোই এখন, এই কটা আমি বসে বসে ধুয়ে নিতে পারবো। বসে বসে কাজ করতে খুব একটা কষ্ট হয় না, একটু পেটে একটু চাপ পড়ে ঠিকই, কিন্তু খুব একটা কষ্ট কিন্তু হয় না, জানো তো। আমার এই জায়গাটায় বসে কাজ করতে সুবিধাই হয়, ওই শুধু বারবার একটু ওঠানামা করলেই যা কষ্ট হয়। তো এখানে অল্প কটাই ছিল, টুকিটাকি জামা কাপড় মা সকালবেলা কতগুলো ধুয়েছে, আবার ওই বাসি টাসি তোমাদের দাদাভাই ছেড়েছে, সেগুলো গামছা টামছা এগুলোকে একটু ডলে পরিষ্কার করে দিলাম। আর রোজেরটা রোজ কাচলে তো সেরকম আর নোংরা হয় না। যাই হোক, চলো এবার তোমাদের বলি আমার রিপোর্টে কি বেরিয়েছে। তো আগে তো তোমাদের বলেছিলাম যে আমার ডেলিভারি হয়ে যাওয়ার কথা ছিল, তো এইবার সমস্ত কিছু রিপোর্টেই একটু একটু করে বেড়েছে বলে, মানে ওই হিমোগ্লোবিন মানে এগুলো সব কিছু আগে বলেছিলাম না তোমাদের, একটু একটু করে বেড়েছিল বলে, তো ডাক্তার কিন্তু এই আমাকে আর ডেলিভারি ডেটটা দেয়নি, শুধু 2টো হসপিটাল আমাকে ট্রান্সফার লিখে দিয়েছে। আর আমার এই 9 মাসের ইউএসডিটা বাকি ছিল, সেটা আমি গতকাল, মানে যেদিন থেকে ভিডিও পোস্ট করি না সেদিন করলাম।
তো ওখানে আমার একটা জিনিস ধরা পড়েছে, সেটা হচ্ছে আমার বাচ্চার ওয়েট একদমই আমার কম। তো আমার ডেলিভারি করার কথা ছিল, মানে ডাক্তার বলেছিল যে যদি এই ইউএসডি রিপোর্টে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার এই পুজোর আগেই করে দেবে। কিন্তু যেহেতু দেখলো যে বাচ্চার ওয়েট একদম কম আছে, তো ডাক্তারবাবু বলল যে আমার শারীরিক দিকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে আরও 1টা মাস ওয়েট করে যেতে। কারণ আমার তো পুজোর পরে, মানে পুজোর মাসেই একদম শেষের দিকে ডেট, মানে ধরো কালী পুজোর পর আমার ডেট, ঠিক আছে। তো সেই কারণে বলল আমার যদি কোনো প্রবলেম না হয় তাতে যাতে আমি অপেক্ষা করে যাই আর একটু খাওয়া দাওয়াটা ঠিক করে করি। তো এখন শেষের দিকে এসে সত্যি কথা বলতে সেরকম কিছু খেতে পারি না এখন আর, কিন্তু সবাই তাই বলছে খেতে হবে, কিন্তু আমি অল্প কিছু খেলেই না আমার খুব বমি পায়। তো খেতে পারি না এখন শেষের দিকে এসে আর। তবু চেষ্টা করব যে 1 মাসে দেখা যাক কতটুকু কী করা যায়, কারণ বাচ্চার ওয়েট যেহেতু একদম হার্টবিট ঠিক আছে, ওয়েটটা একদমই কম আছে, তো সেই কারণে এখন ডেলিভারি হবে না। তো আমিও চাইছিলাম যে যাতে নাও হয়, কারণ ওই যে তোমাদের প্রথম থেকেই বলেছি না মেয়েটার পরীক্ষা। স্নান করে এসেছি আর দিদির আজকে রান্না বান্না সব হয়ে গেছিলো 12টার মধ্যে। স্নান করে এসে এবার দেখো মা কাজ করবে, দিদি কাজ করবে, আমার কি শুয়ে থাকতে ইচ্ছা করে? আমিও একটু বসেই ছিলাম। তারপরে দিদি চলে গেল, আমি আবার শুয়ে পড়েছিলাম, শুয়ে আবার ঘুমিয়েও পড়েছি। আমার পাশে দেখো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল, ও এখনও ওঠেনি। বাজে এখন প্রায় এই 2:15-20 মতো। মা ডাক দেওয়ার পরেই উঠলাম, বলল ওঠ এবার ভাত খাবি। তা উঠলাম, উঠে চোখে মুখে একটু জল দিয়ে চুলটা আঁচড়ালাম, কারণ চুল আর আঁচড়াইনি, চুলটা আঁচড়ালাম। চলো এবার গিয়ে দেখি দিদি কী কী রান্না করেছে, আমি এখনও জানি না, শুধু জানি যে চিকেনটা হবে। আর এই দেখো আমি বলেই রেখেছিলাম যে ভাত আগে সকালবেলা বসাস না, কারণ একেবারে তো আমাদের ভাত করা থাকে, আমরা রাতেও খাই একদম ভাত। তো সেই কারণে মা পরে ভাত করেছিল, আর ওখানে ভাত উপরেও দিয়ে দিয়েছে। এখানে আপেল কেটে রেখেছে অর্ধেক, দেখো মেয়ে খায়নি, মেয়ের জন্য কেটেছে। এই যে চিকেনটা করেছে একদম, আমার দিদি না এত তেল মশলা দিয়ে রান্না করে না জানো তো, শুধু আমাদের বাড়িতে আমরা এইভাবে খাই বলে দিদি করে। আর সত্যি কথা বলতে চিকেনটা আজকে দারুণ হয়েছিল, আর চিকেনটা একদম গরম গরম ছিল, তো এত ভালো খেয়েছি লেবু দিয়ে মেখে, তো মানে অসাধারণ লাগছিল। যাই হোক দেখো ওখানে দেখলাম লেবু কাটা, আর আচ্ছা এটা হচ্ছে লাউ ঘন্ট। তো বড়িটা দেখেনি আমি, পরে মাকে এই লাউ ঘন্টটা দেখেই বলছিলাম যে বড়িও তো ছিল, একটু বড়ি দিলেও ভালো হতো। লাউ ঘন্ট হয়েছে এখানে মুগ ডাল দিয়ে, আর হয়েছে এখানে এটা আগের দিনের ডাল ছিল, ডালটা গরম করা হয়েছে। আর এটা হচ্ছে থোড় ভাজা হয়েছে, আরেকটা যেন কী হয়েছে মনে নেই। আচ্ছা মাছের তেল ভাজাও একটু ছিল, আর 1 পিস মতো রুই মাছ ছিল, আর শশা কেটেছে। ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। এইবার কি ওই যে বললাম 2:30 মতো বাজতে যায়, এবার খেয়ে দে আবার কোনো কাজ নেই, গিয়ে আবার শুয়ে আরাম করব। 2:30 নয় 2:10-15 মতো হয়তো হয়েছে, এই যে 2:10। চলো তাহলে ভিডিওটা এই অবধিই রইল।